Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা বিশাল জাহাজের প্রপেলার কিংবা ধরুন একটা স্টিল প্ল্যান্টের পেল্লায় রোলার কি করে এত নিখুঁতভাবে, এত কন্ট্রোলডভাবে নিজেদের স্পিড কমায় বা বাড়ায়? এর পেছনের আসল রহস্যটা কি? সেই রহস্যটাই লুকিয়ে আছে সিনক্রোনাস মোটর ড্রাইভের মধ্যে, আর আজ আমরা ঠিক এটাই আনকভার করতে চলেছি। বেশ, তাহলে চলুন এবার আসল পাজলটা সলভ করা যাক। দেখুন, সিনক্রোনাস মোটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বলা ভালো এর স্বভাবটাই হলো এর ফিক্সড স্পিড, মানে এটা একটা নির্দিষ্ট ছন্দেই চলতে ভালোবাসে, অনেকটা এমন একজন ডান্সারের মতো যে শুধু একটাই গানের তালে নাচতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন ও একটা নির্দিষ্ট গতিতে এমনভাবে আটকে থাকে? তো এই নির্দিষ্ট ছন্দের কারণটা কি? উত্তরটা কিন্তু এই ছোট্ট ফর্মুলাটার মধ্যেই লুকিয়ে আছে। ns is equal to 120 f/p। এখানে ns হলো সিনক্রোনাস স্পিড, মানে মোটরের ঘোরার গতি। আর এই গতিটা সরাসরি দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হলো সাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে f, আর অন্যটা হলো মোটরের পোলের সংখ্যা, মানে p। এবার ভাবুন, আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, তাই না? 50 হার্জ। আর একটা মোটরের পোল সংখ্যাও তো পাল্টানো যায় না। তার মানে এই দুটো জিনিস ফিক্সড থাকায় স্পিডটাও কার্যত ফিক্সড হয়ে যায়। এটাই হলো মূল কারণ। ব্যাপারটাকে চলুন একটা ডান্স পার্টনারের মতো করে ভাবি। স্টেটারের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ও হলো লিড ডান্সার, মানে ওই ঠিক করে দিচ্ছে নাচের রিদমটা কি হবে, আর রোটর হলো ওর পার্টনার। ওর কাজ কি? ওর কাজ হলো লিড ডান্সারের স্টেপ বাই স্টেপ হুবহু ফলো করা। ওরা ম্যাগনেটিক্যালি এমনভাবে একে অপরের সাথে লগড হয়ে থাকে যে রোটর যদি এক মুহূর্তের জন্য তাল মেলাতে না পারে, ব্যাস পুরো নাচটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। এই আনব্রেকেবল সিঙ্কটাই হলো সিনক্রোনাস মোটরের বৈশিষ্ট্য। তাহলে তো মুশকিল। যদি রোটার স্টেটারের তালের সাথেই এমনভাবে বাধা থাকে, তাহলে আমরা স্পিড কন্ট্রোল করবটা কি করে? নাচের গতি বদলাবো কি করে? উত্তরটা কিন্তু খুব সিম্পল। আমাদের নাচের মিউজিকটাই বদলে দিতে হবে, মানে গানের টেম্পো পাল্টাতে হবে। আর আমাদের মোটরের ক্ষেত্রে সেই মিউজিকের টেম্পোটা হলো সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এটাই হলো সেই চাবিকাঠি যেটা দিয়ে আমরা এই ফিক্স স্পিডের তালাটা খুলতে পারি। আর এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার দুটো মেন রাস্তা আছে। প্রথমটা হলো সেপারেট কন্ট্রোল। ভাবুন, একটা ডান্স ফ্লোরে একজন ডিজে আছে যে সবার জন্য একটাই গান বাজাচ্ছে। এবার ফ্লোরে যত ডান্সার, মানে যতগুলো মোটর আছে, সবাইকে ওই একই তালে নাচতে হবে। এটা লম্বা কনভেয়ার বেল্টের মতো অ্যাপ্লিকেশনের জন্য বেশ ভালো। কিন্তু সমস্যাটা কোথায়? ধরুন কোনো একটা মোটর তাল হারিয়ে ফেলল। ডিজে কিন্তু গান থামাবে না, সে নিজের মতো বাজিয়ে যাবে। ফলে ওই মোটরটা সিনক্রোনিজম থেকে বেরিয়ে যাবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো সেলফ কন্ট্রোল। এটা আরও ইন্টারেস্টিং। এখানে ব্যাপারটা ঠিক উল্টো। প্রত্যেক ডান্সার নিজেই ডিজেকে বলে দিচ্ছে যে আমার জন্য এই বিটে গান বাজাও, মানে মোটর নিজেই ঠিক করে দিচ্ছে ওর জন্য ফ্রিকোয়েন্সি কী হবে। ফলে এখানে তাল হারানোর বা সিনক্রোনিজম থেকে বেরিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। তাহলে এতক্ষণে আমরা এটা পরিষ্কার বুঝতে পারলাম যে নাচের তাল, মানে ফ্রিকোয়েন্সি বদলাতে পারলেই মোটরের গতিও বদলে ফেলা যাবে। তাহলে একবার মনে করে বলুন তো, মোটরের স্পিড বদলানোর মূল চাবিকাঠিটা আসলে কি? এবার চলুন ওই যে দ্বিতীয় পদ্ধতিটা, মানে সেলফ কন্ট্রোল, ওটার গভীরে যাওয়া যাক। এখানেই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে, যখন মোটর নিজেই ডান্সকে লিড করে। তো এটা কাজ করে কিভাবে? সেলফ কন্ট্রোলের ক্ষেত্রে রোটরের ওপর লাগানো থাকে পজিশন সেন্সর। এই সেন্সরগুলো হলো মোটরের চোখ আর কান। ওরা সব সময় দেখতে থাকে যে রোটর ঠিক কোন পজিশনে আছে আর ঠিক কত স্পিডে ঘুরছে। আর এই ইনফরমেশনটা ওরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় ইনভার্টারকে। ইনভার্টার তখন ওই ডেটা অনুযায়ী স্টেটর ফিল্ডের ফ্রিকোয়েন্সিটা এমনভাবে অ্যাডজাস্ট করে যাতে সেটা সবসময় রোটরের স্পিডের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে, মানে একটা ক্লোজ লুপ ফিডব্যাক সিস্টেম। এই জন্যই তো রোবোটিক আর্ম বা সিএনসি মেশিনের মতো হাই প্রিসিশন সিস্টেমে এটা ব্যবহার করা হয়। আর এই পদ্ধতির সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এর ফলাফলটা। এখানে দেখুন কি বলা হচ্ছে। এই সিস্টেমে স্টেটর আর রোটর ফিল্ড ওরা সব স্পিডে একে অপরের সাপেক্ষে স্থির থাকে, ঠিক যেমনটা একটা ডিসি মেশিনে হয়। এর মানে হলো আমরা একটা ডিসি মোটরের মতো দুর্দান্ত স্টেবল পারফরম্যান্স পাচ্ছি, কিন্তু কোনো ব্রাশ বা কমিউটেটরের মতো মেকানিক্যাল ঝুটঝামেলা ছাড়াই। মানে এসি মোটরের সুবিধা আর ডিসি মোটরের কন্ট্রোল দুটোই একসাথে। এক কথায় বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। একদম ঠিক। যেহেতু লিড ড্যান্সার, মানে স্টেটর ফিল্ড, সবসময় তার পার্টনার, মানে রোটরের কথা শুনেই নিজের স্টেপ ঠিক করছে,
তাই ওদের মধ্যে তাল কাটানোর কোনো প্রশ্নই ওঠে না। সিস্টেমটা অবিশ্বাস্যভাবে স্টেবল। তাহলে এবার বলুন তো, সেলফ কন্ট্রোল মোডে মোটর কেন সিঙ্ক্রোনিজম থেকে বেরিয়ে যেতে পারে না? আচ্ছা, এবার যারা পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য একটা ছোট্ট টিপস। টর্কের এই ফর্মুলাটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে, তাই না? TD = VE sin delta by omega s excess। কিন্তু চিন্তা নেই, এটা মনে রাখার একটা মজার উপায় আছে। লাইনটা মনে রাখুন, বিশাল ইলেকট্রন সাইন ওয়েভ দেখে বাই উইকলি খরচ সামলায়। মানে বিশাল ইলেকট্রন সাইন ওয়েভ দেখে আর সাপ্তাহিক খরচ সামলায়। একটু অদ্ভুত শোনাচ্ছে জানি, কিন্তু পরীক্ষার হলে এটাই কিন্তু দারুণ কাজে দেবে। এতক্ষণ তো আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই কাজটা করে কে? কোন হার্ডওয়্যারটা এই ম্যাজিকটা ঘটায়? এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের হিরো, ভোল্টেজ সোর্স ইনভার্টার, বা সংক্ষেপে VSI। এটাই হলো আমাদের স্পিড কন্ট্রোল সিস্টেমের ব্রেন, বা আমাদের ডান্স ফ্লোরের সেই আসল ডিজে। একটা VSI এর কাজ করার পদ্ধতিটা কিন্তু খুব সোজা, মূলত 3টে স্টেপ। স্টেপ 1, রেকটিফায়ার। এর কাজ হলো আমাদের সাপ্লাই থেকে আসা AC পাওয়ারকে DC পাওয়ারে কনভার্ট করা। স্টেপ 2, DC লিঙ্ক। এটা একটা ফিল্টারের মতো, যেটা ওই DC ভোল্টেজটাকে স্মুথ আর স্টেবল বানায়। আর ফাইনালি স্টেপ 3, ইনভার্টার। এর কাজ হলো ওই স্টেবল DCকে আবার AC-তে কনভার্ট করা। কিন্তু এখানেই আসল টুইস্ট, এটা এমন একটা AC আউটপুট দেয় যার ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি দুটোই আমরা নিজেদের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি। এটাই তো আমাদের দরকার ছিল। আর এই VSI ব্যবহারের অনেকগুলো দারুণ সুবিধা আছে। প্রথমত, এটা সেপারেট কন্ট্রোল আর সেলফ কন্ট্রোল দুটো মোডেই কাজ করতে পারে। দ্বিতীয়ত, এখনকার VSI-গুলোতে PWM বা পালস ওয়েভ মডুলেশন টেকনিক ব্যবহার হয়। এর ফলে কি হয়, হারমোনিক্স অনেক কমে যায়, মানে পাওয়ার সিগন্যালটা অনেক বেশি ক্লিন হয়। আর তার ফলস্বরূপ মোটর কম গরম হয় আর টর্কও অনেক বেশি স্মুথ পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এটার সাহায্যে আমরা মোটরের স্পিডকে একদম 0 থেকে শুরু করে ওর বেস স্পিডের থেকেও বেশি পর্যন্ত নিয়ে যেতে পারি। ভাবা যায়? বেশ, তাহলে আমরা অনেকটা পথ পেরিয়ে এলাম। সিঙ্ক্রোনাস মোটরের মূল চ্যালেঞ্জটা কি, তার সমাধান কিভাবে করা হয়, আর কোন হার্ডওয়্যার দিয়ে সেই সমাধানটা বাস্তবে করা হয়, সবটাই আমরা দেখলাম। চলুন এবার এক নজরে পুরো আলোচনার মূল পয়েন্টগুলো ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? পয়েন্ট নাম্বার 1, সিঙ্ক্রোনাস মোটরের স্পিড সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে লকড থাকে। পয়েন্ট নাম্বার 2, এই লক খোলার চাবিকাঠি হলো ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। পয়েন্ট নাম্বার 3, ইনভার্টার হলো আমাদের সেই ডিজে যে এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিটা তৈরি করে। পয়েন্ট নাম্বার 4, সেলফ কন্ট্রোল মোডটা অনেক বেশি স্টেবল, কারণ এখানে মোটর নিজেই ফ্রিকোয়েন্সি ডিকটেট করে। আর ফাইনালি, এই টেকনোলজিটাই কিন্তু আজকের দিনের হাই পাওয়ার হাই প্রিসিশন অ্যাপ্লিকেশনগুলোকে চালাচ্ছে। আর এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, এই ড্রাইভগুলো বোঝাটা শুধু পরীক্ষার জন্য ফর্মুলা মুখস্থ করা নয়, এটা হলো আজকের আধুনিক ইন্ডাস্ট্রি কিভাবে চলে তার মূল সুরটা বুঝতে শেখা। ইলেকট্রিক গাড়ি, রোবোটিক্স, বিশাল জাহাজ, উইন্ড টারবাইন, সবকিছুর পেছনেই কিন্তু এই কন্ট্রোল সিস্টেম কাজ করছে। যখন আমরা এই কনসেপ্টগুলো সত্যি সত্যি আয়ত্ত করতে পারবো, তখন আমরা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের একটা টপিক শিখছি না, আমরা শিখছি কিভাবে আধুনিক শিল্পের এই বিশাল অর্কেস্ট্রাটাকে পরিচালনা করতে হয়। আমরা শিখছি নিয়ন্ত্রিত শক্তির ভাষা। আর বিশ্বাস করুন, এই জ্ঞান, এই দক্ষতা ভবিষ্যতের এমন সব দরজা খুলে দেবে যা আমরা হয়তো আজ কল্পনাও করতে পারছি না।